জুলাই সনদ গণভোট বাস্তবায়ন করতে হবে। নতুন বাংলাদেশ আমরা চাই তো চাই, বিকল্প কিচ্ছু নাই। যদি আমাদের জুলাই সনদ বাস্তবায়ন না হয়, আমাদের শহীদ পরিবারের বিচার না হয়, এই দেশে যদি সুন্দর একটি বাংলাদেশ না গড়ে তারা পারে, তাদের ব্যর্থতা স্বীকার করুক তারা। বিগত দিনের যে আন্দোলন সংগ্রাম, বিগত দিনের যে ইতিহাস, সেই ইতিহাস থেকে আপনারা শিক্ষা নিয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন। যদি শিক্ষা না নেন, আগামী দিনে আপনাদেরও একই পরিণতি ভোগ করতে হবে। অনেক দুঃখ। আমার সন্তান, আল্লাহ মাফ করো আমার কান্না না আসে, আমার সন্তান যেটা নিয়ে যুদ্ধ করে শহীদ হয়েছে সেইটা পূরণ হয় নাই দেখে আমার মনে ব্যথা, যার জন্য আমি কথা বলতে আসি। সবার মনে ব্যথা। আর আগামীতে অনেক শহীদ পরিবার, মহিলারা, পুরুষেরা কথা বলার একটু সুযোগ দেবেন প্লিজ। ওনাদের মনে অনেক কষ্ট আমি জানি, ওনারা কথা বলতে চায়, দুঃখের কথা বলতে চায়, বলতে পারে না, ওনাদের সুযোগ দেবেন। আর একজন মাননীয়, খুব মাননীয় ব্যক্তি আর কি, দেশের প্রধান, উনি বলেছিল যার জবান ঠিক নাই তার কোনো ধর্ম নাই। বলেছিল, লজ্জা লাগে আমার খুব লজ্জা হয়। এই পজিশনে থাকে এই কথা বললে এটাকে মানায় না। আপনি ভুলে যেন না, 17 বছর দেশের বাইরে ছিলেন। আপনি যে এয়ারপোর্টে নামছিলেন না, ওই এয়ারপোর্টে রক্তে রাঙ্গানো ছিল। শহীদ পরিবার রক্ত দিয়ে আপনি হেঁটে হেঁটে চেয়ারে আসছেন। আপনি বলছেন জুলাই সনদ গণভোট বাস্তবায়ন করবেন, আপনি কথা রাখতেছেন না। আপনি আবার বলেন যার জবান ঠিক নাই তার কোনো ধর্ম নাই। আমরা কি মনে করব? আপনি অল্প বয়সে আপনার বাবা হারাইছেন, অল্প জোয়ানকালে ভাই হারাইছেন, শেষ বয়সে মা হারাইছেন। আপনি একা আছেন। আমাদের মাথার মণি হয়ে থাকেন, চোখের মণি হয়ে থাকেন, মাথার তাজ হয়ে থাকেন। আমাদের দুশ্মন হয়েন না। যদি গণভোট জুলাই সনদ বাস্তবায়ন না হয়, খুব শীঘ্রই আমরা যে রাস্তায় নামবো তো নামবই। আমাদের যাদের সন্তান হারাইছে, যাদের চোখ মুখ হারাইছে, তাদের একটাই দাবি, জুলাই সনদ গণভোট বাস্তবায়ন করতে হবে। নতুন বাংলাদেশ আমরা চাই তো চাই, বিকল্প কিচ্ছু নাই। আপনাদেরকে বলি, খুব শীঘ্রই এটা একটা সিদ্ধান্ত করেন কবে কি করবেন। আমরা বারে বারে এবার আসতে রাজি না, আমাদের আর ভালো লাগে না। এখানে দৌড়। আপনি সরকারকে বলেন যে কি করবা, কবে করবা, একটা ডেট দাও। তুমি সময় চাও, সময় নাও, ডেট দাও, ওই ডেটের মধ্যে করবা। না হলে আপনি ডাক দিবেন, আপনারা সবাই চলে আসবো। আর সব সময় আমাদের প্রোগ্রাম হওয়ার সময় এই পর্দার মধ্যে ওই আহত নিহতের ছবি থাকবে, যেন আমাদের বুকের আগুন আরো জ্বলে উঠে, আমরা আরো কিছু বলতে পারি। আমরা সেই ছবি ভাসতে হবে আমাদের চোখের সামনে, আমাদের সন্তানরা কিভাবে জীবন দিছে। এখনো যখন দেখি জুলাই সেই আগস্টের সিনগুলি, মাথা খারাপ হয়ে যায়, পাগল হয়ে যায় যে আমি কেন গেলাম না, আমি কেন মরলাম না। অতএব আপনাদেরকে বলতেছি, জলদি করে একটা সিদ্ধান্ত নেয়, সরকারের সাথে বসেন, কবে কি করবেন করেন। আমরা আর পারতেছি না। জুলাই সনদ গণভোট বাস্তবায়ন করতে হবে, বিচার করতে হবে। শেষ কথা, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমরা প্রতিটা ক্ষেত্রে গিয়ে শহীদ পরিবাররা আমাদের আবেগের কথাগুলি বলি, আমাদের কষ্টের কথাগুলি সবার সাথে শেয়ার করি। সবাই খুব কষ্ট নিয়ে এখানে আমরা আসি। আমরা চাই এই দেশের একটি সুন্দর একটা ভবিষ্যৎ হোক, এই আশায় আসি। আমার ছেলে শেখ মেহেদী হাসান জুনাইদ চাংখারপুলের প্রথম শহীদ হয়েছেন। সে একটি শিশু। সে আমার 4 তারিখের রাত্রে, সে আমাকে 4ই আগস্টে সে রাত্রে বলেছিল তার মাকে, মা তুমি সেজদায় যাচ্ছ, সেজদায় গিয়ে আল্লাহকে বলো যে আল্লাহ যেন সবাইকে, আমাদেরকে অন্তপক্ষে শহীদি মৃত্যুটা দেন। আমি এমন একটি জিনিস করে যাব যে যেন বাংলাদেশের মানুষ তোমাদের মনে রাখে। সেই জিনিসটাই ঘটে গেল। আর আজকে আমরা দাঁড়ে দাঁড়ে যাচ্ছি বিচারের আশায়। রাষ্ট্রীয় মর্যাদা তো দূরের কথা, তারা আমাদেরকে যেভাবে আচরণ করছে, সেই আচরণের জন্য আমরা ক্ষিপ্ত, এবং শহীদ পরিবারের সবাই ক্ষিপ্ত হয়ে গেছে। তারা কিছু সমস্ত গোষ্ঠী কিছু শহীদ পরিবার নিয়ে রাজনীতি শুরু করেছেন দলকে ভাঙার জন্য। শহীদ পরিবারদের মত বিনিময় তাদের সাথে
একটা ধ্বংসের নীলাখেলা চলছে তাদের, যে শহীদ পরিবার আর মাথা নেড়ে কোনোদিন কথা না বলতে পারে, তারা যেন কিছু না করতে পারে। তা আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিচার যদি না করেন তাহলে এই শহীদ পরিবাররা কিন্তু ঘরে বসে থাকবে না। আমার সন্তান হারিয়েছি, একটি সন্তান, অনেক মায়ের একটি সন্তান ছিল, তারা বোঝে বেদনাটা কোথায়। আমরা আর কখনো ঘরে বসে থাকবো না, আমরা কিন্তু মাঠে নেমে যাব ইনশাল্লাহ। এবং প্রতিটা ক্ষেত্রে আমরা মাঠে নেমে আমরা এই সরকারের বিরুদ্ধে কথা বলবো। আমরা এখন থেকে যদি আমাদের জুলাই সদন বাস্তবায়ন না হয়, আমাদের শহীদ পরিবারের বিচার না হয়, এই দেশে যদি সুন্দর একটি বাংলাদেশ না গড়ায় তারা পারে, তাদের ব্যর্থতা স্বীকার করুক তারা। আমরা আরেকটি ইয়ে করে আমরা নির্বাচন করে এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আপনারা সবাই কাছে থাকবেন। শহীদ পরিবারের অনেক ধরনের বাধা আসছে, শহীদ পরিবারকে ভয়ভীতি দেখানো হচ্ছে, শহীদ পরিবারের রাতের আধারে তাদের থ্রেট দেওয়া হচ্ছে। আপনারা সতর্ক থাকবেন। আমি মাননীয় মহামান্য এই যে রাষ্ট্রপতির এবং আজকে নতুন যে হয়েছেন এবং তারেক রহমানের উদ্দেশ্যেই আমি বলবো, তারা যেন এই শহীদ পরিবারদের নিয়ে তাল বাহানা না করে। এই শহীদ পরিবারের ন্যায্য বিচার তাদের করতে হবে। ট্রাইব্যুনালে যতগুলি বিচার দিয়েছেন, যতগুলি বিচার অধীন আছেন, সমস্ত কিছুর বিচার করে দেখতে হবে তাদের, সমস্ত কিছু বিচার করে তারপর তাদের শাসন করতে হবে। আমাদেরকে অবহেলা করা চলবে না, শহীদ পরিবারদের অবহেলা করা চলবে না। আহত পরিবাররা কাতরাচ্ছে, তাদের দিকে ফিরেও এখন তাকায় না। শহীদ পরিবার তো দূরের কথা, তারা আহত পরিবারগুলি যে অসুবিধার মধ্যে গুলি ফেস করতেছে তাদের দিকে তারা তাকায় না। তারা একটা অন্যরকম চোখে আমাদেরকে দেখছে এখন থেকে। আমার ছেলে যাওয়ার ঠিক 7 দিন আগে, সে 7 দিন আমার কাছে শুইছে, যে বাবা তোমার কাছে শুই, তোমার বুকটা ধরে জাবরায় ধরে শুই। সে বলেছিল 5ই আগস্টে বাবা আজকে স্বাধীন হবে দেশ, আজকে 5ই আগস্টে দেশ স্বাধীন হবে আজকে। এর উদ্দেশ্যে সে গেছিল স্বাধীনের জন্য। সেই স্বাধীন আসে নাই, সেই স্বাধীন এখনো আসে নাই বাংলাদেশে, সেই সার্বভৌম এখনো দেশের হয় নাই। এই দেশকে যারা অন্যভাবে বিকৃতি করছে, যারা ইন্ডিয়ার দালালি করছে, এখন তাদেরকে আমি স্পষ্ট করে বলে দেই, কখনো এই বাংলার মাটিতে দালালি চলবে না কখনো। এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আপনাদের সমস্ত নেতা কর্মীদের আমি আজকে বলবো, প্রতিটা শহীদ পরিবারের যত মহল্লায় মহল্লায় গ্রামে অঞ্চলে যত আমির সাহেবরা আছেন, আমিররা আছেন, তারা শহীদ পরিবারের সাথে ছায়ার মতো লেগে থাকবেন। আপনারা তাদের জন্য কোনো অসুবিধা না হয় খেয়াল রাখবেন। আমরা এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাতে ইসলামী জিন্দাবাদ। শুধু আমি একটি কথাই বলবো, আমরা যারা শহীদ হয়েছে, আমাদের পরিবারের সদস্যবৃন্দ, তারা তো শহীদ হয়েছে, এখনো যারা বেঁচে আছে, বিশেষ করে পঙ্গুত্ব বরণ করছে, চোখ কান নাক নিয়ে এবং দুর্বিষহ অবস্থায় আছে, আর্থিক সচ্ছলতা নাই, আমি বলবো সর্বস্তরের জনগণ সহ সরকারি দল বিরোধী দল সবাইকে আমি অনুরোধ করব, আমি পায়ে ধরে বলছি, আপনারা তাদের প্রতি পাশে দাঁড়ান। আপনাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে, সর্বোচ্চ দিয়ে তাদেরকে বাঁচান, তাদের পাশে দাঁড়ান। আমি এই অনুরোধ করছি। এবং তাদের জন্য যদি কিছু করার থাকে, সরকারি দল বিরোধী দল হিসাবে আপনারা যারা এই আন্দোলনের, জুলাই আন্দোলনের পর নতুন সরকারে গেছেন, আপনাদের প্রতি আমার এই অনুরোধ থাকবে। আর আগামী দিনে এই বিগত দিনের যে আন্দোলন সংগ্রাম, বিগত দিনের যে ইতিহাস, সেই ইতিহাস থেকে আপনারা শিক্ষা নিয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন। যদি শিক্ষা না নেন, আগামী দিনে আপনাদেরও একই পরিণতি ভোগ করতে হবে, হয়তোবা আরো কঠিন পরিণতি ভোগ করতে হবে। কাজেই
আমি বলবো শুধু সরকারি দল বিরোধী দল নয়, আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদেরকেও সেইভাবে আগামী দিনে গড়ে তুলতে হবে। আমি বলবো যে শুধু জুলাই সনদ এটা সংস্কার হবে না সংশোধন করা হবে, আমি এটা বুঝি না। আমি মনে করি আল্লাহর পরে জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণের অভিপ্রায়ের আলোকে বিগত দিনে যে সংবিধান হয়েছে, কিন্তু প্রথমে কিন্তু জনগণের অভিপ্রায়, কাজে জনগণের অভিপ্রায়ের আলোকে আবার নতুন সংবিধান হইতে পারে অথবা সংবিধান সংশোধন করা যেতে পারে। জনগণ সকল ক্ষমতার উৎস, তাই জনগণের মতামতকে, জনগণের আশা আকাঙ্ক্ষাকে, জুলাইয়ের আকাঙ্ক্ষা, ৭১-এর চেতনা, জুলাইয়ের চেতনা নিয়ে রাজনীতি করবেন না। আগামী দিনে এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে আপনারা বাস্তবায়ন কিভাবে করবেন পুঙ্খানুপুঙ্খভাবে সেই দাবি করছি। এবং জুলাই আকাঙ্ক্ষার আলোকে যদি জুলাই সনদে এই জুলাইয়ের আকাঙ্ক্ষার কোনো কিছু নাও থাকে, সেটাও এই জুলাইয়ের আকাঙ্ক্ষার মাধ্যমে আপনারা খেয়াল করবেন। যেমন আমি একটা উদাহরণ দিই, এই জুলাই সনদের মধ্যে বিশেষ করে শিক্ষার কোনো কমিশন ছিল না। এই জুলাই সনদের মধ্যে মজুরির কোনো কমিশন ছিল না। এই জুলাই সনদের মধ্যে স্বাস্থ্যের কোনো কমিশন করা হয় নাই। যেমন আমি একটা উদাহরণ দিই, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা? কুশিক্ষা না সুশিক্ষা? সুশিক্ষা, নিজেদেরকেও সুশিক্ষা গ্রহণ করতে হবে, নিজের পরিবার পরিজনকেও সুশিক্ষায় সুশিক্ষিত করতে হবে। এবং এই লক্ষ্যে দেশের সরকার এবং বিরোধী দল আপনাদেরও মন মানসিকতা পরিবর্তন করতে হবে। যেমন মনে করেন আজকে যে প্রধানমন্ত্রী, উনি যেভাবে উনার কর্মকাণ্ড করছেন, বেশভূষা, আচার আচরণে, শুধু একজনের দ্বারা করলে কি লাভ হবে? তাকে অনুসরণ করতে হবে। তার মন্ত্রী পরিষদ, তার দলীয় যারা আছে সবাইকে এই পরিবর্তন আনতে হবে। সেই পরিবর্তনের জন্য আপনাকে আমাকে সবাইকে গড়ে তুলতে হবে। এই জন্য আমি বলতে চাই, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই শিক্ষা যদি সুশিক্ষা না হয়, তাহলে একজন চোর ডাকাতের চেয়েও অদম সেই শিক্ষিত ব্যক্তি। যেমন মনে করেন আজকে কলেজ বিশ্ববিদ্যালয়ে যে রাজনীতি, দলীয় মেজর ভিত্তিক রাজনীতি বিগত দিনে চলছে এবং এটার ধারাকে পরিবর্তন করতে হবে। আমার ছেলে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হয়েছে, তার আকাঙ্ক্ষা কি ছিল? আমার ছেলের মতো আরো যারা শহীদ হয়েছে, এক একজনের এক এক আকাঙ্ক্ষা ছিল এবং কিছু কিছু ব্যতিক্রম আকাঙ্ক্ষাও ছিল। যেমন সে খুলনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করত, কিন্তু সে খুলনা বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সে চান্স পেয়েছিল, সেখানে ভর্তি হয় নাই। খুলনা বিশ্ববিদ্যালয়ে কোনো দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি নাই। আগামী দিনে আমরা দেখছি বিগত দিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেজুর ভিত্তিক রাজনীতির কারণে বিভিন্ন হল দখল, গেস্ট রুম এবং ছাত্ররা নির্মমভাবে হত্যা হয়েছে। কাজে আমি বলবো, আমার ছেলের যে স্বপ্ন ছিল সে লেজুর ভিত্তিক রাজনীতি, দলীয় রাজনীতি না করে বিশ্ববিদ্যালয়ে, খুলনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে এবং পরবর্তীতে বিউপিতে সে লেখাপড়া করেছে। বিউপিতে আর্মি শাসিত, সেখানে কোনো ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নাই। কাজে আমি আপনাদের কিছু অনুরোধ করব, এ দেশের বৈষম্যহীন সমাজ গঠনের অবশ্যই সে তার জীবন দিয়েছে। আমি বলবো এই বৈষম্যহীন রাজনীতির পাশাপাশি শিক্ষা যেহেতু একটা জাতির মেরুদণ্ড,
এই শিক্ষাকে সার্বজনীন শিক্ষা এবং নিরাপদ শিক্ষা এবং বাসযোগ্য শিক্ষা হিসাবে যদি আমরা গড়ে তুলতে চাই, দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি থেকে আমাদের মুক্ত করতে হবে এই দেশকে।